আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্না করে দেখাবো হলো পালং শাকের পিঠালি। তো রান্নাটা করছি হলো রাতের বেলা। আর এই রান্নাটা কোন কোন অঞ্চলে আপনারা খান একটু কমেন্টে জানাবেন। আর এই রান্নাটা কিন্তু আমাদের এলাকায় শীতকালে সবার বাড়িতে রান্না করে এবং অসম্ভব মজার একটা রান্না, অসম্ভব মজার একটা রেসিপি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, সবারই আশা করছি ভালো লাগবে। তো প্রথমে বলে রাখি, এই রান্নাটাতে কিন্তু সচরাচর আলু ইউজ করে না। তো যেহেতু আমি আজকে অন্য রান্নার প্রিপারেশন নিয়েছিলাম, হুট করে ডিসিশন চেঞ্জ করে আমি আজকে পিঠালি রান্না করে ফেললাম, যার কারণে আলুটা আমি এখানে ইউজ করে ফেলেছি। তো এই রান্নাটা পালং শাক, মূলা শাক এবং খেসারি কালার শাক দিয়েও রান্না করা হয়। সব শাক দিয়েও রান্না করলেও অনেক বেশি মজা লাগে। আর এই রান্নাতে বিশেষত টাকি মাছ দিয়ে রান্না করা হয়। তো আমি রান্না করব হলো আজকে রুই মাছের মাথা দিয়ে। তো দেখতে থাকুন কিভাবে রান্না করি। তো প্রথমে কিন্তু আমি আলুটা নুন হলুদ দিয়ে তেলে হালকা করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি ওই তেলেই মাছের মাথাগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এই তেলে এখন আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। তো প্রথমে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচির সাথে আমি দুটো কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে তারপর এখানে দিব হলো আস্ত জিরা। তো আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ নেড়ে আবার দিয়ে দিব হলো দুটো এলাচ এবং দুটো দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিব হলো এখানে আদা বাটা এবং রসুন বাটা। তো এখানে বলে রাখি, রসুন বাটাতে আমি পেঁয়াজ এবং একটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর এখানে ইউজ করেছি। তো আপনারাও এইভাবে ইউজ করবেন, খেতে অসম্ভব মজা লাগবে। তো আমি এখানে দিয়ে দিলাম হলো ব্লেন্ড করে রাখা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এখানে আস্তে আস্তে সমস্ত মশলা আমি দিয়ে দিব হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আর এখানে হালকা একটু গরম পানি দিয়ে তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর রান্নাটাতে যত ভালো করে আপনি মশলাটা কষিয়ে নেবেন, রান্নাটা যতটা কষিয়ে রান্না করবেন ততটাই খেতে মজা হবে। তো প্রথমে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলো ভেজে রাখা আলুটা। তো ভেজে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি এখানে হালকা একটু গরম পানি দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো এখানে আমি হালকা একটু গরম পানি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো যখন দেখলাম যে তেল উপরে উঠে চলে এসেছে, তখন আমি এখানে দিয়ে দিব হলো ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভেঙে দেব। দিয়ে তারপরে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব হলো পালং শাকটা। তো এখানে আমি মাছের মাথাটা ভেঙে দিলাম। দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে তারপরে হালকা একটু কষানোর জন্য পানি দেব। তো রান্নাটা যত ভালো করে কষিয়ে রান্না করবেন ততটাই মজা লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম হলো সামান্য একটু গরম পানি। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা আজকে গরম পানি ইউজ করে রান্না করেছি। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হলো কেটে রাখা পালং শাক। তো পালং শাকটা আপনারা চেষ্টা করবেন কুচি কুচি করে কাটার জন্য, এটা কিন্তু কুচি করেই কাটে। তো আমি অন্য রান্নার প্রিপারেশন নিয়েছিলাম বলে আমি আর কুচি করে কাটিনি। তো এইভাবে আমি ইউজ করে ফেলেছি। তো কুচি করে কেটে দিবেন, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা লাগবে। তো শাকটা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। আমি কিন্তু শাক দেওয়ার পরে কোনো পানি ইউজ করিনি, শাক থেকেই পানি বের হয়েছে, সেই পানি দিয়েই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলো ঝোলের জন্য পানি। তো এই রান্নাটাতে কিন্তু ঝোলের জন্য বেশি করে পানি দিতে হয়। তো পরবর্তীতে কিন্তু আমি চালের গুঁড়া ইউজ করব, যার কারণে আমি বেশি করে পানি দিয়ে নিলাম প্রথমেই। আর এখানে এই রান্নাটাতে আপনারা একটু বেশি করে প্রথমে রান্নাটাতেই আপনারা মশলাটা দিয়ে নেবেন, বেশি বেশি করে মশলাটা দিবেন, যাতে করে আপনারা চালের গুঁড়ো দেওয়ার পরে আপনাদের কাছে মশলাটা কম না হয় এবং লবণটাও যাতে কম না হয়। তো আমি প্রথমেই কিন্তু বেশি করে মশলা দিয়েছিলাম, দিয়ে তারপরে আমি রান্নাটা করেছি। এখন আমি দিয়ে দিলাম হলো
গুলিয়ে রাখা চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়োটা আমি দিয়ে তারপরে আমি এখন অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে গেলে স্বাদটা একদম তিতকুটে লাগবে। তো অনবরত নাড়তে নাড়তে দেখুন তরকারির ঝোলটা কিন্তু ঘন হয়ে এসেছে এবং পিঠালের কালারটাও সুন্দর চলে এসেছে, ঘ্রাণটাও খুব সুন্দর লাগতেছিল। আর প্রথমে আমার কাছে মনে হয়েছিল যে একটু লবণ কম হয়েছে, যার কারণে আমি এখানে লবণটা দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি চলে যাব হলো বাগার দেওয়ার জন্য। তো বাগার দেওয়ার জন্য অন্য চুলাতে আমি কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলো রসুন কুচি, তারপরে দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি হলো পাঁচফোড়ন, দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি বাগারটা দিয়ে দিব। তো এখানে আমার বাগারটার কালারটা একটু বেশি কড়া হয়ে গেছে, যার কারণে আমার বাগারের মশলাটা দেখতে একটু কালো কালো লাগতেছিল। তো আমার কিন্তু বাগারটা হয়ে গেছে। এখন আমি বাগারটা তরকারিটাতে ঢেলে দিব, দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি কিন্তু এটা নামিয়ে ফেলবো। নামানোর আগে সামান্য ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে আমি আবার চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো। তো এখানে আমি বাগারটা দিয়ে নিলাম, দিয়ে এখন আমি কিছুক্ষণ নেড়ে নেব যাতে তলানিতে না লেগে যায়। তো ভালো করে নেড়ে বাগারটা ভালো করে তরকারিতে মিশিয়ে দিলাম। তো এখানে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখন আমি এখানে ইউজ করব হলো ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। নামানোর আগে ভাজা জিরের গুঁড়ো দিলে রান্নার ঘ্রাণটা এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতেও দারুণ লাগে। তো দিয়ে নিলাম হলো ভাজা জিরের গুঁড়ো এবং সামান্য ধনিয়ার গুঁড়ো, দিয়ে তারপরে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলবো। এখন আমি রান্নাটা কিন্তু কখনোই করিনি, ফার্স্ট টাইম রান্না করলাম। আর আমি আমার মাকে রান্না করতে দেখেছিলাম, যার কারণে ওই অনুযায়ী আমি রান্না করে নিলাম। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যারা যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন এই শীতে। অসম্ভব স্বাদের এই রান্নাটা, খেলে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে, এতটাই মজা রান্নাটা। আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, এখন আমি চুলাটা অফ করে দিব। তো দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট। রান্নাটা করার পর ঘ্রাণে ঘর ভরে যাচ্ছিল, দেখতেও সুন্দর লাগতেছিল। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।